জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে। আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় পঞ্চমের কাজ ক্ষমতা শক্তির যে ক্লাস চলছিল তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস হবে যে কাজের যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। বিরুদ্ধে কৃত কাজ। তোমরা সবাই জানো যে অভিকর্ষ বল কাকে বলে। আমরা পৃথিবী এবং অন্য কোনো বস্তুর ভিতরে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা বলি অভিকর্ষ বল। অর্থাৎ এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু আকর্ষণ করছে সেটাকে বলা হয় মহাকর্ষ। আর পৃথিবী এবং অন্য কোনো বস্তুর ভিতরে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে অভিকর্ষ। আমরা মহাকর্ষ কথাটা একটুখানি জেনে নিই। মহাকর্ষটা কেমন? মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর ভিতরে আকর্ষণ বল ক্রিয়া করে, এই আকর্ষণ বলের মান নির্ভর করে, এরা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান দুটো জিনিসের উপর নির্ভর করে, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠে যায়, একটা ধ্রুবক বসে, সেটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে সেটাও একটু বলি। যে প্রতিটি বস্তুর ভর যদি 1 একক হয়, প্রতিটি বস্তুর ভর 1 একক এবং মধ্যবর্তী দূরত্ব কত হবে? আর এর মান 1 একক হলে আমরা লিখতে পারি F = কত? G 1 গুণ 1 আর হচ্ছে 1 স্কয়ার। অতএব G = F। একক ভরের দুটো বস্তু একক দূরত্বে থেকে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাদেরকে আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক। এটা তোমরা জানো, এটা তোমরা এসএসসিতেও পড়েছো। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলো আমরা জানলাম। তাহলে অভিকর্ষ কি? যদি এই দুটো বস্তুর একটা পৃথিবী হয়, তাহলে আমরা কি পাবো? যে পৃথিবী হলে সেই জায়গাটায় আমরা এই পৃথিবী লিখবো। এটা হচ্ছে পৃথিবী, এর বড় এম, আর একটা হচ্ছে এই ছোট এম। তাহলে এদের ভিতরে যে আকর্ষণ বল ক্রিয়া করবে সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ। তাহলে আমি দেখাবো যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। তাহলে আমরা আসি সে জায়গাটায় যে আমরা একটু চিত্র আঁকবো, একটু বোঝার চেষ্টা করব। এই মনে করো পৃথিবী, এইটা আমাদের পৃথিবী, এই যার ভর বড় এম দিয়ে লিখতেছি। এখান থেকে আমরা এই পৃথিবীর কেন্দ্র ও থেকে আর দূরত্বে আমার একটা বস্তু আছে, মনে করো এম ভরের বস্তু আছে আর দূরত্বে। আর এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বড় আর। তাহলে পৃথিবী এবং তাহলে ধরি পৃথিবীর ভর বড় এম, পৃথিবীর ব্যাসার্ধ বড় আর, বস্তুর ভর ছোট এম, এবং পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর দূরত্বটা, পৃথিবীর কেন্দ্র হতে ওই বস্তুর দূরত্বটা হচ্ছে ছোট আর। তাহলে আমরা লিখতে পারবো যে অভিকর্ষ বল কত হবে?
অভিকর্ষ বলটা হবে আমাদের F ইকুয়াল টু মাইনাস জি বড় এম ছোট এম ভাগ হচ্ছে আর স্কোয়ার। মাইনাস লেখার কারণটা হচ্ছে কি, তুমি এই বলের মানটা মাইনাসও লিখে করতে পারো, না লিখেও করতে পারো, কোনো ভুল হয় না। এই মাইনাসটা দেওয়ার অর্থ হচ্ছে আকর্ষণ বল নির্দেশ করে। আকর্ষণ বলকে আমরা মাইনাস দিয়ে লিখি, আর বিকর্ষণ বলটাকে আমরা পজিটিভ দিয়ে লিখি। তুমি বইতে দেখা গেল যে অনেক বইতে এই মাইনাসটা দিয়েও করেছে, অনেক বইতে না দিয়েও করেছে। তাহলে আমি এই বস্তুটাকে কি করলাম, এখানে আছে এইটা ধরো এ বিন্দু লিখলাম, এ বিন্দু থেকে আমি কতটুকু সরাবো, বি বিন্দুতে সরাবো, ক্ষুদ্র একটু সরণ, এই জায়গায় নিয়ে যাবো বি বিন্দুতে। এইটুকু দূরত্বকে আমি ডি আর বলছি। তাহলে যে বাহ্যিক বল প্রয়োগ করব, সেই বাহ্যিক বলটা কি হবে, এই যে মহাকর্ষ বল, বাহ্যিক বল মহাকর্ষ বলের বিপরীতে কাজ করবে, কারণ এই মহাকর্ষটা অভিকর্ষ বলটা কেন্দ্রের দিকে ক্রিয়া করে, কিন্তু বাহ্যিক বলটা বাইরের দিকে ক্রিয়া করবে এইটি, আর অভিকর্ষ বলটা আমার কেন্দ্রের দিকে ক্রিয়া করবে। তাহলে আমরা কি বলছি যে এই বলটা অভিকর্ষ বলের বিপরীত। তাহলে আমরা এই জায়গায় যদি লিখি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বড় এম ছোট এম ভাগ হচ্ছে আর স্কোয়ার। এখন আমরা কি বলতে পারি যে এই বস্তুটাকে আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি। যে আমি প্রথমে বললাম যে ক্যালকুলাস মেথড করতে যে আমরা জানি যে ক্ষুদ্র সরণ নিয়ে বা ক্ষুদ্র পরিবর্তন নিয়ে আমরা কাজ করতে হয়। তাহলে এফ বল দ্বারা ডি আর সরণ ঘটাতে কৃত কাজ কত হবে, ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি আর। এখন এফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি, জি বড় এম ছোট এম ভাগ হচ্ছে আর স্কোয়ার ডি আর। এইবার আমি বস্তুটাকে কোথা থেকে কোথায় নিতে চাচ্ছি, আমি যদি বস্তুটাকে ভূপৃষ্ঠ এখান থেকে যদি আমি এইরকম একটা উচ্চতায় নিতে চাই, মনে করো সি বিন্দুতে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় সি বিন্দুতে নিতে চাই, তাহলে আমার কত কাজ হবে। তাহলে বস্তুটিকে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় নিতে কৃত কাজ, টোটাল কাজটা হবে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ। আমরা যেখান থেকে বস্তু নেব সেটা আছে লোয়ার লিমিট, তাহলে আমি নিচ্ছি কোথা থেকে, আর বিন্দু থেকে নিচ্ছি কোথায়, আর প্লাস এইচ। তাহলে জি বড় এম ছোট এম ভাগ হচ্ছে আর স্কোয়ার ডি আর। এই সীমানার ভিতরে আমার ইন্টিগ্রেশন করলে আমি টোটাল কাজটা পেয়ে যাব। তাহলে আমার বাইরে চলে আসতেছে কি জিনিস, এইটা বাইরে আসতেছে, আরটা উপরে গেলে মাইনাস টু আর ডি আর 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 প্লাস এইচ। এখন এখান থেকে আমি এখানে যদি চলে আসি তাহলে থাকলো কত, জি বড় এম ছোট এম মাইনাস আর সরি আর টু দি পাওয়ার আর মাইনাস টু, একে ইন্টিগ্রেশন করলে এর সাথে পাওয়ার এক যোগ হবে, তাহলে মাইনাস, এবং যেটা পাওয়ার সর্বশেষ থাকবে সেইটাতে ভাগ হয়। এটা হচ্ছে আপার লিমিট আর এটা হচ্ছে লোয়ার লিমিট। এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসি, জি বড় এম ছোট এম, এই আরটা নিচে আসলে এই হয় আর প্লাস এইচ আর। এইবার আমরা কি করব, জি আর এর পরিবর্তে আপার লিমিট বসাবো 1 আর প্লাস এইচ মাইনাস, আর এর পরিবর্তে শুধু আর বসবে। তাহলে এই আর এর পরিবর্তে একবার আপার লিমিট, আর এর পরিবর্তে লোয়ার লিমিট।
বসানোর পরে এইবার আমরা এটাকে সরল করব, মাইনাস জি বড় এম ছোট এম আর প্লাস এইচ ইন্টু আর, এটা হচ্ছে আর মাইনাস এইচ। এইটাকে করলে কি হয়, মাইনাস জি বড় এম ছোট এম মাইনাস এইচ আর ইন্টু আর প্লাস এইচ। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই বা থার্ড ব্র্যাকেট দিই। এই মাইনাসটা সামনে চলে আসলে আমাদের মোট কৃত কাজ দাঁড়ালো কত, ডব্লিউ ইকুয়াল টু জি বড় এম ছোট এম এইচ আর ইন্টু আর প্লাস এইচ। এই হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। এইটাই আমাদের লাস্ট সমীকরণ দাঁড়ালো। এবার যদি এইচের তুলনায় অনেক বড় হয়, এত হলে আমরা কি করতে পারি, এই আর প্লাস এইচকে লেখা যায় এই আর প্লাস একটা বড় রাশির সাথে সামান্য একটা ছোট রাশি যোগ করলে তাকে আর এর সমান ধরা যায়। তাহলে ডব্লিউ কাজ কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু জি বড় এম ছোট এম এইচ ভাগ হচ্ছে কত আর ইন্টু আর। তাহলে কি দাঁড়ালো, তাহলে ডব্লিউ ইকুয়াল টু দাঁড়ালো জি এম এইচ ভাগ আর স্কোয়ার। এখানে একটা কথা বলে রাখি, এখানে এইচ আর আর এর সাথে যোগ করে আর বানানো গেছে, কিন্তু এই জায়গায় কিন্তু এই ছোট এইচটাকে বাদ দেওয়া যাবে না। আমরা বুঝলাম। এইবার দেখো, তাহলে আমরা এখানে মোটামুটি বুঝলাম যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। এইবার আমি দেখাবো যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বলটা কি বলেছি আমি, যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। মহাকর্ষ বল আমি বলেছি যে কোনো দুটো বস্তুর ভিতরে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলে মহাকর্ষ। এখানে আমি বড় এম ভরের একটা বস্তু ধরলাম, এর কেন্দ্র থেকে আমি সি বিন্দুতে একটা বস্তু নিলাম, ছোট এম ভরের বস্তু। এই জায়গা থেকে এখানে মনে করো ও বিন্দুতে আছে, ও বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বটা আমি নিলাম মনে করো আর। তাহলে এম ভরের বস্তুর সাথে সি বিন্দুতে ছোট এম ভরের বস্তুর মধ্যকার মহাকর্ষ বল কত হবে, মহাকর্ষ বল হবে এফ ইকুয়াল টু জি বড় এম ছোট এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এখন এই বস্তুটাকে যদি আমি সি থেকে ডি বিন্দুতে আনি, সি আর ডি বিন্দুর সরণ কত ডি আর। তাহলে সি থেকে ডি বিন্দুতে আনতে এখানে আমি বলি একটা কথা, যে আগের বার মাইনাস দিয়ে করেছিলাম, এইবার যদি আমি মাইনাস না দিয়ে করি আকর্ষণ বলটাকে, তাহলে কি ভুল হবে কিনা, কোনো ভুল নেই। যে আমি বলতেছি যে কি হচ্ছে, যে সি বিন্দুর বস্তুর সাথে এম ভরের বস্তুর ভিতরে এই আকর্ষণ বল বা মহাকর্ষ বল ক্রিয়া করছে। এখন আমি বললাম যে সি বিন্দু থেকে ডি আর সরণ ঘটাইয়ে বস্তুটাকে সি থেকে ডি বিন্দুতে আনলাম। এফ বল দ্বারা আমি কি বলছি, এফ বল দ্বারা ডি আর সরণ ঘটাতে, ডি আর সরণ ঘটাতে কৃত কাজ কত দাঁড়াবে, ডি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু
dr। তাহলে আমরা কি বললাম যে f এর মান কত, g বড় m ছোট m r স্কয়ার dr। এখন আমি বলছি কি যে বস্তুটাকে আমি কোথা থেকে কোথায় আনবো। যদি আমি বলি বস্তুটাকে a বিন্দু থেকে b বিন্দুতে আনবো, তাহলে এখান থেকে সেই ও বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আছে আর এ, আর বি বিন্দুর দূরত্ব আছে কত, আর বি। তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করলে সেই মোট কাজ পেয়ে যাব। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি, মোট কাজ, ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ আর এ আর বি জি বড় এম ছোট এম ভাগ হচ্ছে আর স্কয়ার ডিআর, জি বড় এম ছোট এম -2 ডিআর আর এ আর বি। তাহলে কি দাঁড়ালো, জি বড় এম ছোট এম -1 ভাগ আছে এই, তার মানে আর এর পাওয়ার যেটা আছে -2 তার সাথে এক যোগ করলাম, -2 সাথে এক যোগ করলে -1 হলো, সেইটা দিয়ে ভাগ করলাম। এইটা হচ্ছে আপার লিমিট, এইটা হচ্ছে লোয়ার লিমিট। আপার লিমিট এবং লোয়ার লিমিট সম্পর্কে আগেও বলেছি, আজকে বলছি, যেখান থেকে শুরু হয় সেটা লোয়ার লিমিট এবং যেখানে শেষ হবে সেটা আপার লিমিট। তাহলে এইটা দাঁড়াচ্ছে কত, -জি বড় এম ছোট এম 1/r আর বি আর এ। তাহলে এটা দাঁড়াচ্ছে কত, -জি বড় এম ছোট এম 1/r বি -1/r এ। তার মানে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। এইবার যদি আমি কি করি, একটা মাইনাস কমান নিই, তাহলে ডব্লিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে জি বড় এম ছোট এম 1/r এ -1/r বি। এইটা হচ্ছে সেই কৃত কাজের রাশিমালা। আমরা আশা রাখি এটুকু সবাই বুঝেছি। এরপর আমরা যে কাজ বিভিন্ন প্রকার, সেই পরিবর্তনশীল বল, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, অভিকর্ষ বলের দিকেও কাজ আমরা বের করতে পারি এইভাবে। যা হোক, মোটামুটি আমরা এই বিভিন্ন কাজ সম্পর্কে জানলাম। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা শক্তি, কাজ জানলাম, এবার হচ্ছে শক্তি। শক্তি কত প্রকার, এই শক্তিকে আমরা যদি ভাগ করি, শক্তি 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 সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তিকে রূপান্তরিত করা যায়। এটা তোমরা আগেও জানো। আমরা শক্তি, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুব, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। শক্তির 9 প্রকার রূপ আছে। 1 নম্বরে হচ্ছে কি শক্তি, যান্ত্রিক শক্তি। 2 নম্বরে তাপ শক্তি। 3 নম্বরে লিখতে পারি শব্দ শক্তি। 4 নম্বরে আলোক শক্তি। অনেকের প্রশ্ন হতে পারে যে আলোক আবার কি করে শক্তি আর তাপ জানলাম। আলো, যে আলো পড়লে আমরা যে সোলার সিস্টেমে বিদ্যুৎ সৃষ্টি হয়, সেটাও এই যদি শক্তি না হতো তাহলে সোলার সিস্টেমে এই বিদ্যুৎ সৃষ্টি হতে পারত না। 4 নম্বরে আলোক শক্তি। 5 নম্বরে বৈদ্যুতিক শক্তি। 6 নম্বরে নিউক্লিয়ার বা রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি। 7 নম্বরে চুম্বক শক্তি। 8 নম্বরে সৌরশক্তি। আরেকটা শক্তি আছে যে সেটা আমরা 8টা হয়েছে, সৌরশক্তি পর্যন্ত আমরা জানলাম। আরেকটা শক্তিকে আমরা কি শক্তি হিসেবে ট্রিট করতে পারি,
নিউক্লিয়ার শক্তি বা নিউক্লিয় শক্তি বললাম, চৌম্বক শক্তি হয়েছে, রাসায়নিক শক্তি আছে আরেকটা হচ্ছে 9 নম্বরের রাসায়নিক শক্তি। তাহলে আমরা কয় রকমের শক্তি জানলাম? 9 প্রকারের শক্তি জানলাম। যে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি, নিউক্লিয়ার শক্তি, চৌম্বক শক্তি, সৌর শক্তি, রাসায়নিক শক্তি। এখন আমাদের এই যে আলোচ্য বিষয়ের ভিতরে আমাদের যে শক্তিটা জানতে হবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তিটা জানতে হবে। এইগুলো বিভিন্ন অধ্যায় আছে, আমরা এখানে আমাদের এটা আলোচ্য বিষয় না এই অধ্যায়, আমাদের এই অধ্যায়ে জানতে হবে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি কি? এটা হচ্ছে যন্ত্র বা বল দ্বারা যে শক্তি আমরা পাই সেটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা আজকে ভাগটা সম্পর্কে জেনে রাখি, পরের দিন এ নিয়ে বিশদ আলোচনা করা যাবে। যান্ত্রিক শক্তি কয় প্রকার? যান্ত্রিক শক্তিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে 1 নম্বরে বলা যায় কি শক্তি? গতি শক্তি, কাইনেটিক এনার্জি। 2 নম্বরে বিভব শক্তি, কোন বস্তু বা স্থিতি শক্তি। কোন বস্তু কি করে? যে গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে, আর যে শক্তি কি স্থির থাকার জন্য যে শক্তি অর্জন করে আমরা তাকে স্থিতি শক্তি বলি। তাহলে গতিশক্তিটা কি? কোনো বস্তু গতিশীল থাকার জন্য এক ধরনের শক্তি অর্জন করে। যেমন কি হয় যে তুমি স্থির অবস্থায় লাফ দিলে তুমি যতটুকু যেতে পারবা, তুমি দৌড়ে এসে যদি লাফ দাও বেশি দূরত্ব যেতে পারবা। তাহলে কোন শক্তির কারণে যাচ্ছ? যেহেতু দৌড়ানোর ফলে তুমি অতিরিক্ত একটা শক্তি লাভ করেছো, সেইটা হচ্ছে গতিশক্তি। আর বিভব শক্তি কাকে বলা হচ্ছে? বিভব শক্তি একটা বস্তুকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে বা এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে গেলে যে শক্তি অর্জন করে তাকে বলা হচ্ছে বিভব শক্তি। এক অবস্থান মানে মনে করো এই ভূমির থেকে আমি একটা বস্তুকে এই জায়গায় তুললাম, আমার এই হাতটা যদি সরায় নি তাহলে কলমটা নিচে পড়বে। কোন শক্তির কারণে? বিভব শক্তির কারণে এটা কাজ করবে। আর অবস্থার পরিবর্তনটা কি? যেমন আমার এই হাতের এই কলমটা বাঁকালাম, তাহলে সোজা ছিল আমি বাঁকায় ফেললাম, এ কিন্তু একটা শক্তি অর্জন করেছে। যখন আমি ছেড়ে দেবো তখন এই যাবে, এর সামনে যদি কোনো বস্তু পড়ে সেটাকে সে ধাক্কা দেবে এবং বস্তুটা সরে যাবে, সেটাকে বলছে বিভব শক্তি। তাহলে অবস্থা বা অবস্থানের পরিবর্তনের কারণে এই শক্তি অর্জন হয়, আর এই গতিশীল থাকার কারণে এই শক্তি অর্জিত হয়, গতিশক্তি। তাহলে গতিশক্তিটা আমরা আজকে একটু জেনে নিই। গতিশক্তি আমরা কিভাবে নির্ণয় করি? গতিশক্তি কৃত কাজ দ্বারা নির্ণয় করা হয়। আজকের আলোচ্য বিষয় সর্বশেষ যে জিনিসটা আলোচনা করছি সেটা হচ্ছে গতিশক্তি। একটা বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যেতে যে পরিমাণ কাজ করে তাকে আমরা বলছি গতিশক্তি। তোমরা এসএসসিতে হয়তো অনেকেই পড়েছো বা জানো সবাই, আমি ধরে নেব যে গতিশক্তি কিভাবে আমরা নির্ণয় করি। এম ভরের একটা বস্তু এখানে আছে, মনে করো এ বস্তুতে এ বিন্দুতে আছে, এ বি বিন্দুতে গেল, তাহলে কি হলো? স্থির অবস্থায় আছে। আদি বেগটা কত? 0, শেষ বেগটা ভি। তাহলে আমি কি বলেছি যে গতিশক্তি পরিমাপ করা হয় কৃত কাজ দ্বারা। গতিশক্তি ই কে পরিমাপ করা হয় যে স্থির বস্তুকে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে যে পরিমাণ কাজ করে তাকে বলা হচ্ছে তার, তাহলে হচ্ছে কৃত কাজ। তাহলে সে কৃত কাজ কি হচ্ছে? যে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃত কাজ। তাহলে এখানে হচ্ছে এফ, আর এর সরণটা ধরলাম আমি কত? এস। এম ভরের বস্তুর উপরে কত বল প্রয়োগ করেছে? এফ বল। তাহলে স্থির অবস্থায় ছিল, তাকে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থা, মানে আদি বেগ ছিল 0, শেষ বেগ হলো ভি। তাহলে এই 0 থেকে ভি বেগ দিতে যে পরিমাণ কাজ হয়েছে
সেই পরিমাণ কাজই হচ্ছে গতিশক্তির পরিমাণ। তাহলে আমরা জানি কাজ সমান কত, বল গুণ সরণ, বল আবার কত, ভর গুণ ত্বরণ, এফ বলের পরে এম ভরের বস্তুর ত্বরণ হলো এ। তাহলে আবার দেখো আমরা এখানে জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউটা শূন্য প্লাস 2as সমান 2as। তাহলে আমরা as সমান কি লিখতে পারি, as সমান লিখতে পারি হাফ ভি স্কোয়ার। তাহলে এম ইন্টু হাফ ভি স্কোয়ার। তাহলে ই কে দাঁড়ালো কত, ই কে ইকুয়াল টু দাঁড়ালো হাফ এম ভি স্কোয়ার। একেবারে এসএসসি লেভেলে যেভাবে করা হতো এটাকে আবার অন্য নিয়মও করা যায়, ক্যালকুলাস নিয়মও করা যায়। তা আমি এখন আজকে এ পর্যন্তই, যে সহজ নিয়মে যে আমরা গতিশক্তি সমান কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার, এইটুকুনি জানলাম। এখন এইটাকে আরেকটু আমি মানে আরেকটু করতে পারি, বর্ধিত করতে পারি, বা আরো একটু নতুন রূপে আমি লিখতে পারি। সেটা হচ্ছে এইটাকে লেখা যায় 2m। mv মানে কি, ভরবেগ। mv মানে হচ্ছে ভর আর বেগ। তাহলে mv হোল স্কোয়ার ভাগ 2m। অতএব ই কে ইকুয়াল টু দাঁড়ালো কত, পি স্কোয়ার ভাগ 2m। অনেক সময় অঙ্ক করতে এই ফরম্যাটটা লাগতে পারে যে আমার ভরবেগের সাথে গতিশক্তির কি সম্পর্ক, তাহলে আমরা এই সম্পর্ক পেলাম। তাহলে আমরা গতিশক্তির সিম্পল রূপটা আজকে এইভাবে জানলাম, এবং তার সাথে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক কি তাও জানলাম। আজকে আমরা এখানেই ক্লাস শেষ করব। আশা রাখি সবাই বুঝেছো, এবং আগামী ক্লাসে আমি এই গতিশক্তির ক্যালকুলাস মেথডটা দেখাবো, সাথে সাথে কাজ শক্তি উপপাদ্য দেখাবো, তার সাথে দেখাবো বিভব শক্তি, অর্থাৎ যান্ত্রিক শক্তির আরেকটা রূপ যে বিভব শক্তি, এটা দেখাবো। আশা রাখি সবাই ক্লাসে যোগ দেবে এবং দেখবে এবং সুন্দর করে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।